সুপ্রভাত আমার এসএম কাপল ফ্যামিলির সকল সদস্যকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি আছি। আর আজকের দিনটা শুরু করছি আমি খুব রিফ্রেশিং একটা ব্লগের সাথে, কারণ সকাল গান দিয়ে শুরু মানে মনটা একটু ভালো রাখার চেষ্টা বটে। কারণ মন খারাপ থাকার একটাই ওষুধ হচ্ছে, মন খারাপকে ভালো রাখার একটাই ওষুধ হচ্ছে সকাল সকাল রিফ্রেশিং কোনো গান চালিয়ে নিজের কাজে মনোযোগ দেওয়া। তো আমিও সেই একই কাজ করছি, কোনো ব্যতিক্রমী নই। তোমাদের সবার মতো আমারও মন খারাপ হয়, শরীর খারাপ হয়। তো নিজেকে রিফ্রেশ রাখার একটা তো উপায় রাখতেই হয়, সেটা কিন্তু গান। গান ছাড়া আর অন্য কোনো উপায় আমি এ জীবনে বেছে নিতে পারিনি। আমার কাছে এটাই সবথেকে সেরা একটা উপায়। তো সকাল সকাল স্নান সেরে নিয়ে নিজের যা নিত্য নৈমিত্তিক কাজকর্ম সেগুলোই করে ফেলে এবার তোমাদের সামনে আসবো, সেই চেষ্টাই করছি। আরও একবার সুপ্রভাত তোমাদেরকে। আর ফ্রেশ হয়ে ক্যামেরার সামনে এসে তোমাদের সাথে ইন্ট্রো দেওয়ার মজাই আলাদা। কারণ একটা কি বলবো, অগোছালো ব্লগ আর একটা গোছানো ব্লগের মধ্যে একটাই ফারাক থাকে, সেটা হচ্ছে নিজের মধ্যে রিফ্রেশমেন্ট আনা। তো আমি রিফ্রেশ হয়ে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। আশা করছি তোমরা যখন আমার ব্লগটা দেখবে তখন তোমাদেরও মুডটা ফ্রেশ হয়ে যাবে। আমি প্রত্যেক দিন কিছু না কিছু করে চেষ্টা করি যখন ব্লগটা শুরু করি, যাতে আমার ব্লগ যখন কেউ দেখবে তখন তার মধ্যে একটা রিফ্রেশমেন্ট আসুক। এমনটা নয় যেন ঝিমিয়ে পড়ে, যেমনটা আমি হই মাঝে মধ্যে এক একজনের ব্লগ দেখার পর। তো যাই হোক, এখন অনেক বেলা বেজে গেছে, আমি আর টাইমটা মেনশন করলাম না। তবে হ্যাঁ, একটা জিনিস যেটা তোমাদেরকে আমার দেখানোর কথা ছিল 1 মাস আগে, আমি সেটা দেখাচ্ছি 1 মাস পর। কারণ কাজের চাপে আমি ব্যাগ গুছিয়ে উঠতে পারিনি বস, কি করব। তো আজকে না, যেদিন কোম্পানিতে গেলাম পিকনিক করতে সেদিনকেই আর কি ওটা খুঁজে পেয়েছি অর্থে ওই ব্যাগের মধ্যে আমার মেকআপ জিনিসপত্রগুলো ছিল। তো সেইটা বার করতে গিয়েই আর কি চোখে পড়লো, আরে এটা তো ছিল, আমার তো মনেই নেই। তো ভাবলাম চলো আজকে এটা দিয়েই আমি একটু জল মিষ্টি খাই না, জল বাতাসা খায় চান করে উঠে, ঠিক সেরকম করে আমি একটা পেটের মধ্যে কিছু দিয়ে আমি রান্নাঘরে কাজকর্ম করা শুরু করি। আর তোমরাও আমার ব্লগটা দেখতে থাকো। তার আগে আমি জিনিসটা তোমাদের দেখিয়ে দিই কেমন। জিনিসটা হচ্ছে এইটা, যেটার এইটুকু মতো আছে। এটা দীঘা থেকে এনেছিলাম। আর এইটুকু প্যাকেটের দাম নিয়েছিল হচ্ছে 100 টাকা, যেটা আমি মায়ের বাড়িতেই হাফটা শেষ করে চলে এসেছি। এর মধ্যে ওই মিক্সড ড্রাই ফ্রুটস আছে আর কি। তো আমি খাই, এটা দেখতে পাচ্ছ আশা করছি। এটা খাই আর তারপর রান্নাশালে যাব। একটা বাজে, মোটামুটি যা উপরে কাজ ছিল টুকটাক করে ফেলেছি। জামা কাপড়টা মেলতে যাব, তার আগে আলুটা সিদ্ধ বসিয়ে দিই। আর এই যে বাবাকে ছোটো আলু আনতে বলেছিলাম, বাবা এনেছে। চলো দেখা যায় এগুলো অ্যাকচুয়ালি ছোটো আলু কিনা। কারণ আমার শ্বশুরমশাইকে না ছোটো আলু আনতে বললে আমার শাশুড়িমা খুব একটা ছোটো আলু পছন্দ করেন না। আমরা যেরকম ছোটো আলুটা চুবড়িতে নিয়ে ধুয়ে নিয়ে তারপরে করি কি, প্রেসারে সিদ্ধ করি, তারপর আবার একবার ধুয়ে নিই। কিন্তু আমার শাশুড়িমা ওইরকম পছন্দ করেন না, উনি খোসা ছাড়িয়ে পুরোপুরিভাবে প্রপার সিদ্ধ করতে পছন্দ করেন। তাই জন্য একটু মিডিয়াম সাইজের আলু নেন। নতুন আলু খেলে মিডিয়াম সাইজের আলু নেন, এরকম ছোটো ছোটো পুচকি আলু নেন। তো এই হচ্ছে ব্যাপার। সেই জন্য আমি কালকে বাবাকে বলে দিয়েছিলাম যত ছোট আলু পাবে ততটাই গুঁড়ি আলু নেবে, কারণ আমি গুঁড়ো আলুর দম খেতে ভীষণ পছন্দ করি। আর আজকে ভালো করে আলুর দমটা করি। কালকে ভেবেছিলাম সোমবার, কালকে আলুর দম করবো। কড়াইশুঁটি আছে, কালকে কড়াইশুঁটির পরোটা বানাবো। আর ভাবছি একটু রাত্রেবেলা ভিজিয়ে রেখে দেবো, তোমার মটর বা কিছু ভিজিয়ে রেখে দেবো। তো সেটা হয়ে যাবে ঘুগনি মতো। দেখি কতদূর কি করতে পারি, কারণ কালকে আবার সকালবেলা কোম্পানিতে যাওয়ার আছে। এটা হচ্ছে একটা সবথেকে বড় হ্যাপার বিষয়। আজ রাত্রির মধ্যে আমাকে 2000 কাজ কমপ্লিট করতে হবে। বক না করে রান্নাটা করি, চলো। তো চলো দেখি বাবা ঠিক কী ধরনের আলু এনেছে। এই এনেছি না, ছোটো ছোটোই এনে যাবো, বলেছিলাম যত পারবে ছোটো আনবে, তো বাবা ছোটো আলুই এনেছে। চলো এবার এখান থেকে কিছুটা নিই, সবটা তো লাগবে না একদিনে, কিছুটা নিয়ে দম বানাই। আজকে ওই ভাতের চালের ফ্রাইড রাইস করবো আর আলুর দম করবো, ব্যাস হয়ে যাবে। তো এখানে ভাত হচ্ছে আর গরম জল বসিয়ে দিয়েছি প্রেসারে। আলুটা ধুয়ে একদম পরিষ্কার করে দিয়েছি, যাকে বলে। কত ময়লা বেরোলো বাবারে।
মানে প্রায় না হলেও 7-8 বার ধুলাম এই কটা আলুকে, তারপরে এই অবস্থা। তো এগুলো দিয়ে দিয়েতে আলুগুলো সিদ্ধ হতে হতে না আমার ছাদের কাজ হয়ে যাবে। রান্নাঘরের পর্ব কিছুটা মিটলো, এবার ছাদে জামা কাপড়টা মেলে দিয়ে আসি। আজকে পাখিদের দানা দেওয়ার নেই, কারণ কালকে ওদের সবাইকে ভরপেটটা দানা দিয়ে দিয়েছিলাম, জল পাল্টে দিয়েছিলাম। তাও একবার চোখের দেখা দেখে নিই আছে কিনা। আর জামা কাপড়টা মেলে ছাদে, ওই গাছে জল দেওয়া আছে, ভুলে যাচ্ছি। গাছে জল দিলে ছাদের কাজ শেষ। কতবার বললাম এই নিয়ে জানি না। চলো আর না বলে ডাইরেক্ট ছাদে গিয়ে ঝাঁপ দিই, কাজে ঝাঁপ দিই। কি ভালো রোদ। এ দেখো লেবু গাছে পোকা ধরেছিল, ওষুধ দিয়েছি, সমস্ত পাতা ঝরে গেছে। অবস্থা দেখো, এখান থেকে বোধহয় নতুন গজাচ্ছে মনে হয়। আর এই গাছটাও পুরো শুকনো হয়ে গিয়েছিল, কিরকম একটা মুচড়ে গিয়েছিল, সেটাও ঠিক হয়ে গেছে। এদিকে ছোট্ট পুচকি লঙ্কা গাছ বাড়েও না, একই রকম হয়ে গেছে। আর এই যে বাকি গাছেদের দশা এরকম। চলো গাছে জল দিয়ে নিই, কাজ শেষ করি। ছাদের কাজ সেরেই মনে হলো এই ফাঁকে ঘরটাও মুছে ফেলি, তাহলে অন্তত আমার এই কাজটা মিটে যাবে। সবার শেষে করার চাইতে সবার আগেই করে ফেলি। রান্না তো হচ্ছে, চলো এটাও করে নিই। তবে ঘর মুছতে মুছতে এই ফাঁকে আমি ভাতটা নামিয়ে চলে এসেছিলাম, কারণ ভাতটা গড় দেওয়ার সময় হয়ে গিয়েছিল সেই কারণে। গিয়েছিলাম শুধু ছাদের কাজ করতে, দেখলাম ভাত এখনো অনেকটাই বাকি, সেই জন্য ভাতটা হতে দিয়ে আমি ঘর কটা ঝাড় দিয়ে মুছে নিলাম। ঘর, বারান্দা, সিঁড়ি সবটা মুছে পরিষ্কার করে দিয়েছি। নাও আমার ভাতও হয়ে গেছে, এবার ভাতটা নামিয়ে নিই। তারপর গাজর বিনসটা কাটবো, আর আলুর দমের প্রিপারেশনের জন্য আদা টমেটো কাটতে হবে। তারপরে রান্না বসাবো। কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে 1:24। দুটোর মধ্যে হবে না, টার্গেট নিয়ে লাভও নেই। 2:30 শুরু করি। হ্যাঁ, তো এই যে ভাত ডান। যেহেতু তোমাদের দাদাভাই আজকে এখান থেকে খাবে, সেই জন্য একটু নরম করলাম, না হলে আমি একটু শক্ত শক্তই খাই, ওরা একটু নরম নরম খায় তো, সেই জন্য। আর এই হচ্ছে আলুর দমের অবস্থা। অটোমেটিক হাওয়া রিলিজ হতে দিলাম, আলুর খোসাটাও ছাড়াতে হবে ঠান্ডা করতে দিয়ে, আর ভাতটা নামিয়ে ফেলি। চলো, তো এখানে গ্যাসের বসিয়ে দিয়েছি, আর ভাতের তো জল ঝরতে দিয়েছিলাম যখন ঘর মুছছিলাম, তখনই এসে ভাতটা হয়ে গিয়েছিল। গাজর বিনস ধুয়ে রাখলাম এইমাত্র। আলুটা না আমি চুবড়িতে রেখে আনাজ কাটতে বসতে ভুলে গিয়েছি। মরণ কি আর করবো বলো, কড়াইতে তেল দিই, গাজর বিনসটা ভাজা বসাই, আর তার মধ্যেই আশা করছি আলুগুলো ওই ঠান্ডা জলের উপর দিয়ে দেবো, ঠান্ডা হয়ে যাবে। নিজে চুল টুল ঠিক করে আমার কাছে রিলস করতে এসেছে, আর আমাকে যেমন তেমন দেখতে লাগলেই হলো, বুঝলা? চলো তাকাও তাকাও, এক গাল দাড়ি। কবে কাটবে, কবে কাটবে বলে দাও। সামনের বছর, পরের বছরে। কড়াইতে তেল বসিয়েছি, আর এই যে মিক্সির বাটিতে আলুর দমের মশলা পেস্ট করে নিলাম। একটু আদা রসুন পেস্টও দেবো, পেঁয়াজ কাটিনি, শুধু আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে একটু ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে মশলার সাথে। আলুগুলোকে এখানে হালকা ভেজে তুলে নিয়েছি। কড়াইতে দিয়েছি হচ্ছে তেজপাতা, আর এখানে কড়াইশুঁটি একটু ছাড়িয়ে রেখে দিয়েছিলাম অল্প কটা। আর এখানে তো আদা জিরে টমেটোর পেস্ট আর একটু আদা রসুনের পেস্ট আছে, অল্প করে দেবো। তো আগে আদা জিরের পেস্টটাই দিয়ে দিই। সব রকম মশলা দিয়ে দিয়েছি, এবার কষানোর পালা। মশলা কষানো হয়ে গেলেই আলুর দম হয়ে যাবে। ম্যাক্সিমাম আলুর দম এই রকমের বাটা মশলা দিয়ে করতে সুবিধা কি জানো তো? বাটা মশলা কষানো মাত্রই ব্যাস আলু দিয়ে দাও বা পনির দিয়ে দাও, তারপর গরম জল, ব্যাস একটু ফুট দিলেই গরম মশলা দিয়ে নামিয়ে নাও। এই তো।
এ এক সহজ রেসিপি, আমার বরাবর ভালো লাগে এগুলো। লুচি, পরোটা, রুটি সমস্ত কিছুর সাথে খুব ভালো যায়। তোমরা কি বলো, তোমাদের ভালো লাগে কি? শীতকালে এই ছোট আলুর দম হচ্ছে আমার মারাত্মক প্রিয় একটা খাবার। আমাদের বাড়িতে শনিবার করেই হয়, কারণ শনিবার বাবা নিরামিষ খায়, সেই কারণে। আর এই বাড়িতে আমি সোমবার খাই নিরামিষ। আর আজকে যেহেতু রোববার, আর আমি মাংস তো খাই না খুব একটা, এদের মানে এ বাড়িতে হলে খুব একটা খাই না, তাই জন্য আমি এই রবিবারটাই আলুর দম বা সয়াবিনের কোনো রকম প্রিপারেশন হিসেবে বেছে নিই। এখন ক্যামেরা অন করে কোনো লাভ নেই, এখন থেকে না হলেও 10 মিনিট আগে ওকে আমি ডাকলাম। হ্যাঁ, মুখের ভেতর ঢুকে যাও। 10 মিনিট আগে আমি ডেকেছি আলুর দমের জন্য। একটুখানি কড়াইটা ধরো। কি তুমি এইদিকে রেখেছো না, তুমি ওইদিকে নিয়ে যাও। কোনো মানে আছে? নিজের কুকিরটি নিজে দেখাও। আমি কিছু করে দিই কুকিরটি। এখন এসে আমাকে বলছে ক্যামেরাটা ধরে দাও। তখন আমি সবে আলুটা ভাজা বসাচ্ছিলাম, ওকে বললাম একটু এসে ধরে দাও না, একাতে অসুবিধা হবে, আছো যখন। বলো। কুকুরটাও সম্মতি জানাচ্ছে যে হ্যাঁ, কোনো রকম তাল জ্ঞান নেই। কুকুরের ভাষা ঠিক বুঝতে পেরেছি। হ্যাঁ, ও লয়াল, আমিও লয়াল, সেই কারণে। কাজের সময় খালি কোনো কাজ করতে আসে। এত মেলে না, হ্যাঁ আমার গলা এতটাও ভালো না যে কপিরাইট ক্লেম এসে যাবে। তাহলে যাদের গলা মেলে তাদের কপিরাইট ক্লেম? হ্যাঁ, মিউজিকও দিতে হবে তার সঙ্গে, বুঝলি তো, মিউজিকটাও থাকতে হবে। তাহলে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটর দিদি বলে যে কপিরাইট ক্লেম এসে যাবে বেশি গাইলে, উনি তো মিউজিক দেন। আরে ওনার গলার ভয়েসই আলাদা, ও মিউজিক ছাড়াই কপিরাইট ক্লেম এসে যাবে, আলাদা লেভেল। কোথায় উনি, কোথায় আমি, ওনার সঙ্গে আমার তুলনা করেছে। আমি একটা সাধারণ ছেলে, আর উনি কত বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কার সঙ্গে কার তুলনা করছে? লার্জ স্ক্রিনে ভিডিও দেখা হবে কিছুদিন পর আবার লার্জ স্ক্রিনে ভিডিও দেখা হলে ক্ষতি নেই। তবে এখন এই দুদিন বোধহয় হলো, দুদিন মতো বোধহয় হলো যে একটু আবার বুঝে শুনে ভিডিও করছে, আর না হলে পুরো তো কাসুন্দি ঘাঁটতে ওস্তাদ। কতদিন চেপে চেপে রাখবে, সেই পেটের ভেতরে কোনো কথা থাকে, যখন ভিউজ দেওয়া হবে গুনগুন করবে পেট থেকে বেরোনোর জন্য। সুন্দর ভাষা আমার একদম ভালো লাগে না, সত্যি এই সুন্দর ভাষা আমার ভালো লাগে না। এখন যেটা করছে, যেটা ভালো সেটা সব সময়ের জন্যই ভালো, আর যেটা খারাপ সেটা সব সময়ের জন্য খারাপ। ওইসব ভাষা শুনলে কেমন বস্তি ভাষা ফিল আসে। না, মানে এটা নয় যে আমরা জানি না বা শুনিনি, সেটা তো নয়, আমরা ব্যবহার করি না এইসব জিনিস, একদমই ভালো লাগে না। কেন বলবো, তার খাই না পড়ি যে আমরা অন্যকে ক্রিটিসাইজ করবো এই নোংরা ভাষায়। সব থেকে বড় কথা হচ্ছে তার খাই না পড়ি না, সে কি আমাদের খায় না? সেও কেন খেতে যায়? তাহলে না, আমি বলছি যে একটা মানুষকে আমি কেন কিস্তি মারবো বা অন্য কেন একটা বাজে ভাষা আমরা প্রয়োগ করব? তাদের কেন আমরা খাই না পড়ি? এন্টারটেইনিং করতে এত বাজে জায়গা তো আমরা নামতে পারবো না কোনোভাবেই না। এতে যদি আমাদের 0 টাকাও আসে, আমাদের কোনো আমাদের দুঃখ নেই। 1 টাকাও যদি আসে, কম ভিউয়ার আসে, তাও আমি খুব আনন্দ। আমার অত টাকারও দরকার নেই, আমার জীবনে কোনো কিছু অভাব নেই যে ওইসব করে আমাকে টাকা ইনকাম করতে হবে। অভাব থাকলেও আমরা বলবো, অভাব থাকলেও বলবো না, অভাব নেই, অভাব থাকলেও বলবো না। কেন বলবো বেকার? তো চলো, এই বলার জন্যই আমি এসেছিলাম, এর কাজকর্মগুলো দেখাবার জন্য এসেছিলাম। ধরতে দিল না, কার গলার সঙ্গে কার গলার তুলনা করে। আমার বাসন মাজাটা টুকটুক করে হয়ে গেল, আলুর দমটা হলেই নামিয়ে নেব। এই যে কড়াইতে ফুটছে আর বাসন মাজাটা কথা বলতে বলতে হয়ে গেল। আলুর দমে ফোকাস করো, রবিবার স্পেশাল আলুর দম।
ওই যে ওভাবে হয় না, ওভাবে হয় না। হ্যাঁ তাও হয়নি, কড়াই বেঁকে আছে। একটুখানি খালি গরম মশলা হলে হতো, কিন্তু ওপরে গরম মশলা নেই। এই আবার আনতে যাবে। তুমি খেয়ে নাও। হ্যাঁ আমি এই খেয়ে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। কালকে যা পেটের অবস্থা হবে না। কোথায় সিঙ্গারা, হ্যাঁ চাউমিন সিঙ্গারা, মোটা করে দুধ দিয়ে কফি, নলেন গুড়ের সন্দেশ, তারপরে হচ্ছে গিয়ে চিকেন তড়কা, রুমালি রুটি, নলেন গুড়ের সন্দেশ। হ্যাঁ বললাম তো নলেন গুড়ের সন্দেশ। ওরা এমনি রুটি পাতে মিষ্টি খায়, সেটা কথা নয়, কিন্তু কাল একটু এক্সট্রিম হয়ে গেছে ওই চাউমিন সিঙ্গারাটা, নাহলে কোনো অসুবিধা ছিল না। চলো আলুর দম হয়ে নুন মিষ্টি দেখে মানিয়ে নিই। তাহলে চলো একটু পরে আবার আসছে তোমাদের সঙ্গে দেখা করতে। আলুর দমের ফাইনাল লুকটা দেখাবো। ফাইনালি রান্না আমার ডান। গরম গরম ছোট আলুর দম, আর এইছে পাতি ফ্রাইড রাইস। পাতি বললাম কারণ ভাতের চালে ফ্রাইড রাইস করেছি, শুধু সবজি দিয়ে, ঘি অবধি দিইনি আমি এতে কিন্তু, হ্যাঁ রিফাইন তেলে সম্পূর্ণ করা, আর একটু পেঁয়াজ, নুন মিষ্টি, দ্যাটস ইট। নো গরম মশলা, নো গোলমরিচ গুঁড়ো। আর এই হচ্ছে আলুর দম। আলুর দমের লুকটা জাস্ট ফ্যাব হয়েছে না? গরম গরম ধোঁয়া উঠছে, কিন্তু কেউ লোভ দিলে আমার কিছু করার নেই। চলো টাটা। হ্যাঁ তারপর ঠাকুরকে আসন দিয়ে খাচ্ছিলাম হচ্ছে দুধের মিষ্টি। হ্যাঁ, দুধের মিষ্টি ভীষণ প্রিয় একটা খাবার, আমরা রাবড়ি বলি এটাকে। তো খেয়ে তারপরে সেই যে ব্লগ শেষ করেছি, মানে ঘুমিয়ে পড়েছি, আর ব্লগ কন্টিনিউ করিনি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা, স্টে উইথ আস ফরএভার।